আচ্ছা, আমরা তো দেখি একটু। প্রথমে আসছি আমরা অ্যালকেন। যে কথাগুলো বললাম যে অ্যালকেন মূলত এর নাম হলো প্যারাফিন। প্যারাফিন মানে যেটা হলো লেস এফিনিটি বা সক্রিয়ত কম, এই জন্য থেকে প্যারাফিন বলা হয়। আর সেটার কারণ হলো এর সিগ্ম বন্ধন আছে। আমি বলছি এখানে প্যারাফিন বা অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগের নাম মিথেন। আণবিক সংকেত জানি আমরা। মিথেনের অপর নাম মার্স গ্যাস, কারণ জলা জায়গায় উদ্ভিদ ও জীবজন্তুর পচনের ফলে অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাপ্ত সেলুলোজের ব্যাকটেরিয়া ঘটিত বিয়োজনে এই গ্যাস উৎপন্ন হয়। পেট্রোলিয়াম খনিতে পাওয়া প্রাকৃতিক গ্যাসে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস থাকে, এগুলো আমরা জানি। এটার একটা নাম হলো ভূতের আলেয়া বা আলেয়া। এখানে লেখা আছে অনেক সময় জলাভূমিতে উদ্ভিদের সঙ্গে প্রাণীদের ব্যাকটেরিয়া ঘটিত পচনে মিথেনের সঙ্গে ফসফরাস ডাইহাইড্রাইড উৎপন্ন হয়। ফসফরাস ডাইহাইড্রাইড বায়ুর সংস্পর্শে এলে নিজে থেকেই জ্বলে ওঠে। ফলে মিথেন এবং ফসফিন উভয় দাহ্য গ্যাস বলে ওইগুলি জ্বলে ওঠে। একেই আমরা আলেয়া বলি, এটা আমরা জানি। অ্যালকেনের সাধারণ প্রস্তুত প্রণালী অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেখানে ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ডও থাকতে পারে। তো আমরা এখানে দেখলাম যে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল হলো এখানে একটা প্রভাবক, তো তখন এই দ্বিবন্ধনটা ভেঙে সিগমা বন্ধনে পরিণত হবে। তাহলে আমরা যদি উদাহরণ নেই এভাবে, হাইড্রোজেনেশনও বলা যায়, বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন এটাও বলা যায়, বা অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুতি এটাও বলা যায়, বা পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধনে পরিণত হয়েছে এটাও বলা যায়। যে কোনোভাবে তুমি বলতে পারো জিনিসটাকে। আচ্ছা, যদি এটা এরকম থাকতো, এখানে কি স্যার মার্কনিকোভের সূত্র খাটবে? এখানে হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ তুমি খাটাইতে পারো। খাটাও, কীভাবে খাটাবা বলো তো একটু। মার্কনিকোভের সূত্রের বৈশিষ্ট্য কি বলো তো? এটা স্যার মানে অপ্রতিসম থাকতে হবে, কিন্তু স্যার এখানে তো অপ্রতিসম নাই। তা তুমি খাটাবা কেন? হ্যাঁ স্যার, এমনি একটু জিজ্ঞাসা করলাম স্যার। তুমি বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেটা তুমি নিজে জানো সেটা আবার প্রশ্ন করার কী দরকার? হ্যাঁ, তুমি তো মার্কনিকোভের সূত্রটা জানো, পড়ে আসছো। তো এটা খাটার মার্কনিকোভের সূত্র কোথায় খাটে? যেখানে দুইটাই অপ্রতিসম হবে, বিকারক এবং সাবস্ট্রেট, সেই ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। যে কোনো একটা প্রতিসম হলেও সেখানে আর প্রয়োগ করা যাবে না। হাইড্রোজেন তো প্রতিসম, সুতরাং এখানে প্রয়োগ করতে যাচ্ছি কেন আমরা? বলো কি হবে? কি প্রোডাক্টটা কি হবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কি হবে? বিউটেন। এখানে মূল কাজটা হলো কি, এখানে CH3 CH2, এটা হলো CH না, এটা হলো CH2। তো এখানে কি হইলো আমরা দেখলাম, এই বন্ডটা ভেঙে গেল, এর একটা অংশ পাশে আসলো, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। ফলে এটা হয়ে গেল CH2, এটা হয়ে গেল CH3, মানে CH3 CH2 CH2 CH3। সেই জন্য আমরা এটাকে বলছি অ্যালকেন বা অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এরপরে আসি আমরা, এটাও আমরা পারবো তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, অ্যালকাইনের কি হবে? অ্যালকাইনে কয়টা পাই বন্ধন আছে? অ্যালকাইনে দুইটা পাই বন্ধন আছে। দুইটা পাই বন্ধন থাকলে কি হবে এখানে? দুইটা, তাহলে কি হবে এখানে? ভেঙে যাবে। দুইটা পাই বন্ধনে ভাঙবে না একটা ভাঙবে? দুইটাই ভাঙবে। এই একটা ভাঙলো আর এই একটা ভাঙলো, ফলে কি হইলো, এদিকে CH3 হয়ে গেল আর এদিকে CH3, মানে CH3 CH3, মানে এটা অ্যালকেন হয়ে গেল।
ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখানে একটা কথা আছে, এটির মনে রাখার চেষ্টা করো। প্লাটিনাম ও প্যালেডিয়াম প্রভাবক ব্যবহার করলে এই বিক্রিয়া সাধারণত সাধারণ তাপমাত্রা ও চাপেই ঘটে, কিন্তু নিকেলের জন্য উচ্চ তাপমাত্রা ও চাপের প্রয়োজন হয়। এই পদ্ধতিতে মিথেন প্রস্তুত করা যায় না। কেন যায় না বলো তো? এই পদ্ধতিতে মিথেন প্রস্তুত করা যায় না কেন? স্যার দ্বিবন্ধন ও ত্রিবন্ধনে স্যার মানে এক কার্বন বিশিষ্ট কোনো যৌগ নেই। ফাইন, মানে এখানে কমপক্ষে আহ, দুইটা কার্বন লাগবে, তাই না? যেহেতু এখানে কমপক্ষে দুইটা কার্বন লাগবে, সুতরাং এই পদ্ধতিতে মিথেন প্রস্তুত করা সম্ভব নয়। আচ্ছা, গেল এটা। তারপরে আমরা আসি অ্যালকেনের সাধারণ প্রস্তুত কোনটা। আচ্ছা, ওইটা তো নাম্বার 2 হলো অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন। অ্যালকাইল বিজারণের সাহায্যে কি হলো এখানে উৎপন্ন? এটা বিজারণ হলো কি হবে? স্যার একটা স্যার বিজারণ স্যার আসতেছে স্যার জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে স্যার জার্মান হাইড্রোজেন, তারপরে স্যার এটা স্যার অ্যালকাইল হ্যালাইডকে স্যার বিজারণ করার মাধ্যমে স্যার অ্যালকেন উৎপন্ন করবে। এখানে বিজারকটা কে? স্যার হয়েছে স্যার। হ্যাঁ, এখানে বিজারকটা কে? বিজারণ প্রক্রিয়া করলো কে? স্যার জার্মান অক্সিজেন যে হাইড্রোজেন, জার্মান হাইড্রোজেন। আচ্ছা, জার্মান হাইড্রোজেন। জার্মান হাইড্রোজেন এখানে কি কাজ করেছে, যে ওই অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটাকে প্রতিস্থাপন করছে হাইড্রোজেন দ্বারা, ফলে অ্যালকেন তৈরি হয়েছে, তাই না? এখন যদি আমরা এখানে এভাবে লিখি, কি হবে এখানে? স্যার প্রোপেন হবে। প্রোপেন হবে। সবাই বুঝতে পারছো? এবার সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এটা হবে প্রোপেন, না? স্যার বাই প্রোডাক্ট গুলো কি হবে স্যার? দেখি কি হয়। CH2 হাইড্রোজেন আয়োডাইড। CH3, আর এই আয়োডিনটা এখানে চলে গেল, এর সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, HI, হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে? এভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি বিজারণের সাহায্যে, এটা না? স্যার এখানে কি প্রভাবকগুলো লিখতে হবে? হ্যাঁ, প্রভাবক তো লিখতেই হবে না। প্রভাবক যদি না লেখো তাহলে বিক্রিয়াটাই হবে না। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো কি করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল হ্যালাইড, তার সাথে এই যে ম্যাগনেসিয়াম যুক্ত হলো RMgX, এটার নাম হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা শুষ্ক ইথারের উপস্থিত হয়। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের নাম হলো গ্রিগনার্ড বিকারক। ভিক্টর গ্রিগনার্ড নামে একজন জার্মান সায়েন্টিস্ট সেটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে নাম হলো ভিক্টর, এটা গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, এখন এখানে এই যে RX কোন ক্ষেত্রে এটা দ্রুত বিক্রিয়া হবে বা সক্রিয়তা বেশি, সেটার একটা চার্ট দেওয়া আছে। RI সক্রিয়তা সবচেয়ে বেশি, কারণ আয়োডিনের আকার অনেক বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন।
এর আকার ছোট, বন্ধনটা খুব শক্তিশালী, এখানে দুর্বল, এই সহজে এটা মুক্ত হতে পারে। তো এখন এই পেলাম গ্রিগনার বিকারক। এই গ্রিগনার বিকারকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা তৈরি করতে পারবো অ্যালকেন, তৈরি করতে পারবো অ্যালকোহল। অ্যালকোহল মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি সব ধরনের অ্যালকোহল তৈরি করা যাবে। তৈরি করতে পারবো কার্বক্সিলিক অ্যাসিড, তৈরি করতে পারবো অ্যালডিহাইড, তৈরি করতে পারবো কিটোন। এই এত কিছু এই গ্রিগনার বিকারক থেকে তৈরি করা যায়। এই জন্য যে আবিষ্কার করছে সে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে, ভিক্টর গ্রিগনার্ড। তো আমরা দেখি একটু, এই যে গ্রিগনার্ড বিকারক যেটা তৈরি করলাম তাকে আমরা পানির সাথে বিক্রিয়া করলাম, আর্দ্র বিশ্লেষণ, তৈরি হইল আরএইচ মানে অ্যালকেন, আর MgOH চলে গেল। এখানে বিক্রিয়াটা হইল কীভাবে? দেখো বিক্রিয়াটা মূলত হয় কীভাবে, হলো আমরা RMgX যদি লিখি, RMgX এর সাথে পানির বিক্রিয়া। এই RMgX এর মধ্যে এই যে পার্টটা, এই পার্টটা হলো, এটা হলো প্লাস পার্ট। কেন এটা প্লাস পার্ট? কারণ এখানে Mg2 প্লাস আর এই এক্স এর হলো মাইনাস, এই দুটো মিলে একটা প্লাস থাকে, আর এটা হলো মাইনাস, মানে এটা দুইটা পার্টে ভাগ হয়। এই একটা পার্ট যেটা হলো প্লাস পার্ট, আর এই পার্টটা হলো মাইনাস পার্ট। এখানেও এটা হলো প্লাস পার্ট, এটা মাইনাস পার্ট। এখন এই মাইনাস পার্টের সাথে এই যে প্লাস পার্ট, এটাই মাইনাস পার্টের সাথে যুক্ত হয়ে গেল, আর এই মাইনাস পার্টটা এইটা যুক্ত হবে এই প্লাস পার্টের সাথে। আমরা কী পাবো এখানে? আর এর সাথে আসলো H, আর এখানে থাকলো ম্যাগনেসিয়াম, এই যে OH চলে আসলো এটা, আর X থাকলো, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, আর এটা হয়ে গেল আমাদের একটা অ্যালকেন। এই পদ্ধতিতে আমরা যে অ্যালকেন তৈরি করতে চাই, ধরো আমরা তৈরি করতে চাই মিথেন CH4, শুধু হাইড্রোজেনটা এখান থেকে আসবে, বাকিটা তোমার এখানে নিতে হবে। তাহলে আমি কী নেব? এখানে যে অ্যালকেন তৈরি করতে চাই তার থেকে একটা হাইড্রোজেন কম বিশিষ্ট কোনো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নেব, তাহলে আমরা ওই অ্যালকেনটা পাবো। এখন এভাবে যদি আমরা মিথেন তৈরি করতে চাই, তাহলে আমরা নেব CH3MgI, X এর বলতে আই নিলাম, তখন আমরা পেলাম মিথান। যদি আমরা ইথেন তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে নেব CH3CH2MgI, CH3CH2 আর হাইড্রোজেন এখান থেকে আসলো, তাহলে কী হলো? CH3CH3 হয়ে গেল। এভাবে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন সব তৈরি করতে চাচ্ছি, পারি। তো তোমরা দুইটা একটু করো তো, একটু একটা হলো ইথেন আর প্রোপেন, এই দুইটা একটু প্রস্তুত করো, এখানে তাড়াতাড়ি করবা, সময় নষ্ট করবা না। স্যার কোশ্চেন আছে। ভালো স্যার বলো। স্যার এখানে কি শুধু ম্যাগনেসিয়ামই থাকতে পারে নাকি গ্রুপ 2 এর অন্য যে কোনো মৌল থাকতে পারে? ম্যাগনেসিয়াম দিয়েই করা হয়েছে, ম্যাগনেসিয়াম, শুধু ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা তো করো, তাড়াতাড়ি করো। ইথেন আর প্রোপেন তৈরি করবে তো কী কী নেবে আমাকে একটু বললেই হলো। কী কী নেছো? রিয়াকশনটা বলো। Sir, CH2MgI plus HOH, CH3CH3 plus MgOHI, CH3. প্রথম বিক্রিয়াটা কী নিছো, ওটার নাম কি যেটা নিছো? Sir, ethyl magnesium halide. ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যালাইড তো নেবো না, একটা নিও আয়োডাইড, যেটা ওটা শক্তিতে বেশি, আয়োডাইড নিও। এটা তো আমরা কমন একটা জিনিস লিখেছি, এই জন্য এক্স লিখেছি। তুমি যখন স্পেসিফিকভাবে তৈরি করবো তখন একটা কিছু নিও হ্যালোজেন। সাধারণত আয়োডিন নিলে শক্তিতে বেশি, যেহেতু আয়োডিন নেই ভালো। ওকে, তাহলে এটা হইলো না? তা এটা বুঝতে পারছি আমরা সবাই। স্যার গ্রিগনার বিকারক তৈরি করা হচ্ছে শুষ্ক ইথাইল কেন আমরা নেব স্যার? নর্মাল ইথাইল নিলে হবে না? কোনটা তৈরি করার ক্ষেত্রে? স্যার গ্রিগনার বিকারক
তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, সবাই কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে শুষ্ক ইথার নিয়ে আমরা এটা তৈরি করছি, তাই না? আর এখানে দেখতে পাচ্ছি আমরা পানি নিয়ে আমরা অ্যালকেন তৈরি করলাম। তো আমি যদি এখানে শুষ্ক ইথার না নিয়ে এখানে পানি নেই, তখন কি হবে? স্যার বিস্ফোরণ হয়ে যায় সম্ভবত স্যার। হ্যাঁ, তাহলে আমরা যে গ্রিগনার বিকারক থেকে অনেক কিছু তৈরি করতে চাই, তাই না? জি স্যার। তাহলে এখন সেটা কি আমরা করতে পারবো? না স্যার। তাহলে আমরা না, স্যার। কি পেয়ে যাবো বলো? জি স্যার। তখন কি পেয়ে যাব বলো? আমরা যদি এখানে বুঝতে পেরেছি। শুষ্ক ইথারের পরিবর্তে অন্য কিছু নেই, ধর পানি নিলাম, শুষ্ক ইথার না নিলে মানে ইথার মানে পানি নাই আর কি। এখন তো পানি না থাকলে মানে শুষ্ক ইথার না নিলে পানি নিলাম, তো পানি নিলে আমরা তো গ্রিগনার বিকারক তৈরি করতে চাই। তো গ্রিগনার বিকারক কি আমরা পাবো না অন্য কিছু পাবো? স্যার অন্য কিছু। হ্যাঁ, স্যার স্যার গ্রিগনার ইথারে স্যার আমি যতটুকু জানি স্যার, যে স্যার যদি ইথারে না নেওয়া হয় স্যার, তাহলে স্যার এটা বিস্ফোরণ করবে স্যার সম্ভবত। কি হবে? বিস্ফোরণ হয়ে যাবে স্যার। আপনি বলছেন না স্যার একবার স্যার গ্রিগনার বিকারক অনেক সক্রিয় স্যার। বিস্ফোরণ কি? এটা তুমি দেখতে পাচ্ছ না, এখানে পানি নিলে এটা অ্যালকেন হয়ে যাবে। তুমি তো গ্রিগনার চাচ্ছ, তুমি তো অ্যালকেন চাচ্ছ না। তুমি গ্রিগনার বিকারক বিভিন্ন কাজে ইউজ করবা, অ্যালকেন তৈরি করবা, অ্যালকোহল তৈরি করবা, অ্যালডিহাইড তৈরি করবা, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবা, কিন্তু সেটা তো তুমি তৈরি করতে পারছো না, গ্রিগনার বিকারই থাকতেছে না। যখনই পানির মধ্যে নেবে তখন তো সেটা অ্যালকেন হয়ে যাবে। কথাটা বোঝো না? বিস্ফোরণ না, বিস্ফোরণ না। বিস্ফোরণ হবে কেন এখানে? বিস্ফোরণ হবে সরিয়ে শুষ্ক, সেটা আর একটা বিক্রিয়া, তালগোল পাকাই ফেলাইছো। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার? কোশ্চেনটা ভালো কিন্তু। আচ্ছা, যদি বুঝতে থাকো তো ভালো। কোশ্চেনের অ্যান্সার নেক্সট হলো, দেখো উডস বিক্রিয়ার সাহায্যে, দেখো তো উডস বিক্রিয়াটা বুঝতে পারবে না? কি ঘটছে এখানে? স্যার কার্বন সংখ্যা কমে গেছে। কার্বন সংখ্যা কমে গেছে? তোমার মাথা কি ঠিক আছে? স্যার বাড়ছে স্যার সম্ভবত। হ্যাঁ, কি কার্বন সংখ্যা বাড়ছে না কমছে? এখানে ছিল RX, মানে একটা দেখতেছি আর এর পরিবর্তে আর এর মধ্যে কার্বন সংখ্যা একটা, দুইটা না পাঁচটা যাই থাকতো, এখানে দুইটা আর, তাহলে এখানে যা আর ছিল এখানে ডাবল হয়ে গেল না? আর ডাবল হয়ে গেছে না? জি স্যার, ডাবল হয়েছে। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। আচ্ছা, যদি বেড়ে থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে অ্যালকেনের কার্বন সংখ্যা বাড়াতে পারি, তাই না? এবং আমরা যে অ্যালকেন পাবো সেই অ্যালকেন হবে জোর কার্বন বিশিষ্ট অ্যালকেন, কারণ এখানে যে ডাবল হয়ে যায়, তা আমরা যে বিজোড় সংখ্যাও নেই তখন তো ডাবল হলে জোর হবে, আর জোর সংখ্যা নিলেও ডাবল হলে জোর হবে, তাই না? কথাটা বুঝতে পারছো? তাহলে এই পদ্ধতিতে এই বিক্রিয়াটা হয় কিভাবে আমি একটু দেখাই। তাইলে মূলত এই যে RX আর এই সোডিয়াম, দুইটা RX, মানে এই পাশে আর একটা লিখলাম, আরও একটা RX, কিন্তু এইটা ঘটে শুষ্ক ইথারে। এখানে পানি থাকতে পারে না, পানি থাকলেই বিস্ফোরণ সহ
বিক্রি হবে, কারণ সোডিয়াম খুবই সক্রিয়, পানির উপস্থিতিতে সে একদম আগুন ধরাই দেবে। সেই জন্য এটা হবে শুষ্ক ইথারে, বুঝছো? এটাও কিন্তু শুষ্ক ইথার, মানে পানির অনুপস্থিতিতে কোনোভাবেই পানি থাকতে পারবে না। তো এখন এখানে হবে কি, এখানে এই যে এক্স, এই এক্স এরা যুক্ত হলো, ফলে তুমি কি পাবে এখানে, প্রোডাক্টটা কি হবে, আর 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 প্লাস সোডিয়াম হ্যালাইড। ওকে, বুঝতে পারছো? এখন তুমি যদি এখন যদি আমি ধরো এখানে এইটা নেই, CH3CH2I প্লাস সোডিয়াম, আমি কিন্তু দুইটা লিখবো না, পরীক্ষা তো থাকবে একটা, কিন্তু ওখানে তো দুইটা কেন, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, তোমার যা লাগবে তাই আছে ওখানে, তাই না? বিক্রিয়ার পদ্ধতি হলো, বিক্রিয়ার মেকানিজম হলো এরা দুইটা একসাথে যুক্ত হয়। এখন এখানে যে শুষ্ক ইথার হয়, কি হবে লেখো, বিউটেন আর সোডিয়াম আয়োডাইড। হ্যাঁ কি হবে, কি হবে বলো? স্যার বিউটেন আর সোডিয়াম আয়োডাইড। বিউটেন আর সোডিয়াম আয়োডাইড। ওকে, বিউটেন আর সোডিয়াম আয়োডাইড, গুড। এখানে কি হবে, এটাও শুষ্ক ইথার না, এই দুটো লেখো, তাড়াতাড়ি লেখো, চিন্তা করে লেখো। স্যার প্রোপেন হবে। কি স্যার প্রোপেন। প্রোপেন, আর কি হবে? স্যার সোডিয়াম আয়োডাইড। সোডিয়াম আয়োডাইড। সবার কি একই হয়েছে? জি স্যার। সবার এক হয়েছে, দেখো তো ভালো করে। জি স্যার। আচ্ছা এখন দেখো, এখানে দুইটা ভিন্ন যৌগ, এই দুইটা মানে এখানে এর একটা তা না, কিন্তু এরও একটা পরিমাণ আছে, এরও একটা পরিমাণ আছে, দুইটার একটা পরিমাণ আছে। তাহলে কী হতে পারে, এর এক অণুর সাথে এরই আর এক অণু যুক্ত হতে পারে। এরকম ধরো এর এক অণু, এর আর একটা অণু আসলো, এরকম যদি আমরা ধরি, আমি একটু লিখি, এটা মুছে ফেলি, জায়গায় হবে না। আমি বলছি এখানে ধরো এই যে CH3CH2I এর এক অণু সোডিয়াম, এখানে এরই আর এক অণু আসলো, উল্টো করে লিখি একটু, CH2CH3 এরকম, এটা শুষ্ক ইথার, এরা যুক্ত হতে পারে, এই যে এরা যুক্ত হলো, তখন তুমি এখানে পাবে কি CH3CH2CH3 এই যে, আর হবে সোডিয়াম আয়োডাইড, এই এখনো পাইলে। আর কি হতে পারে, হতে পারে এই যে CH3I তার সাথে সোডিয়াম আর হলো CH3, আমি দুই অণু কিন্তু একসাথে লিখতে পারতাম এখানে 2 দিয়ে, তা না নাকি আমি ভাঙাই লিখলাম, এরাও যুক্ত হতে পারে, এই যে তখন তুমি একটা প্রোডাক্ট পাবে
CH3 প্লাস সোডিয়াম আয়োডাইড, এই একটা পাবে। আর কি হতে পারে? CH3 CH2I প্লাস সোডিয়াম প্লাস I, আর এখানে CH3। এখন কিন্তু দুইটা ভিন্ন যুক্ত হলো। এখন এখানে I, এরা দুটো ভিন্ন অ্যালকাইল হ্যালাইড। তখন আমি কি পাবো? CH3 CH2, এখানে CH3, মানে এই CH3 CH2 আর এখানে CH3 যোগ হলো। এখন বলো তুমি কয়টা প্রোডাক্ট পাইলে এখানে? বলো। স্যার 3টা। স্যার 3টা অ্যালকিল পেলাম। কি? স্যার স্যার এভাবে বিক্রিয়া হওয়ার কারণে 3টা অ্যালকিল হলো। মানে তুমি তো একটা মিশ্রণ নিচ্ছো, তাই না? সেই মিশ্রণের মধ্যে মিথাইল আয়োডাইড আছে, ইথিল আয়োডাইড আছে, আর সোডিয়াম আছে। তুমি তো একটা নেও না, বলো একটা নিছো, নেও নাই, নিশ্চয় একটা পরিমাণ, সেখানে অসংখ্য আছে। তো অসংখ্য যখন থাকবে তখন একটা ইথিল আয়োডাইডের সাথে আর একটা ইথিল আয়োডাইড যুক্ত হতে পারে। আমি প্রথম বিক্রিয়াটা দেখলাম, তাই না? এটা হতে পারে, কিন্তু এই যে প্রথমটা দেখলাম, তাই একটা ইথিল আয়োডাইডের সাথে আর একটা ইথিল আয়োডাইড যুক্ত হয়েছে, এটা প্রথমটা হইলো। তারপরটা কি হইলো? যে মিথাইল আয়োডাইড ছিল তারাও পরস্পর দুটো যুক্ত হইলো। এই আবার কি হতে পারে? একটা মিথাইল আয়োডাইড একটা ইথিল আয়োডাইডের সাথে একটা মিথাইল আয়োডাইড যুক্ত হতে পারে। তাহলে আমরা 3টে প্রোডাক্ট পাচ্ছি, একটা বিউটেন, একটা ইথেন, আর হলো একটা প্রোপেন। ঠিক আছে? সবাই বুঝতে পারছো কথাটা? জি স্যার। ওকে, তাহলে এখন তোমরা বলো, আমি যে এটা প্রথম কথা বলছিলাম যে এই পদ্ধতিতে জোড় সংখ্যক অ্যালকেন পাওয়া যায়, আমার কথাটা কি সঠিক আছে না ভুল আছে? তাড়াতাড়ি বলো। স্যার ভুল হয়েছে, স্যার ভুল আছে। আচ্ছা, সঠিকটা কি হবে? স্যার জোর বিজোর দুটোই হবে। কখন হবে? স্যার যদি মানে এই দুইটাই একই না হয়, একই অ্যালকাইল না হয়, মানে স্যার দুইটা যদি একই অ্যালকাইল হ্যালাইড না হয় তাহলে মানে জোর বিজোর দুইটাই হবে। তা হবে কেন? যদি আমরা এখানে এটাও জোর নিলাম, ধরো ওখানে একটা জোর একটা বিজোড়, আমরা দুইটাই নিলাম, দুইটা ভিন্ন, কিন্তু দুইটাই নিলাম আমরা জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। জোর দুইটাই ভিন্ন, ধরো একটা নিলাম আমরা ইথাইল আয়োডাইড, একটা নিলাম আমরা বিউটাইল আয়োডাইড। দুইটা কিন্তু ভিন্ন, কিন্তু দুইটাই কি আছে? জোড় সংখ্যক কার্বন আছে। তো সেখানে তুমি প্রোডাক্ট যেটা পাবে সেটা অবশ্যই জোড় সংখ্যক হবে, কারণ তুমি ইথাইলের সাথে ইথাইল বা বিউটাইলের সাথে বিউটাইল বা ইথাইলের সাথে বিউটাইল, এখানে যে প্রোডাক্টগুলো হবে 3টে প্রোডাক্ট সবই কিন্তু জোড়, কারণ সবগুলো কার্বন জোড় যেহেতু। কিন্তু বিজোড় পাবে কখন? যদি তুমি একটা জোড় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইডের সাথে আর একটা বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড যুক্ত করো, তখনই তুমি এই বিজোড় সংখ্যক বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে পারো। কথাটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এই যে জোরের তালিকা বলতে স্যার। কি? হ্যালো? স্যার জোর সংখ্যক কখন পাবো স্যার, এটা আরেকবার বলবেন স্যার একটু। জোড় সংখ্যক যখন তুমি একটা অ্যালকাইল হ্যালাইড নেবা, কোনো মিশ্রণ নিচ্ছ না, আমরা তো এখানে নিচ্ছি দুইটা ভিন্ন অ্যালকাইল হ্যালাইডের মিশ্রণ। তুমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড নাও তো সবসময় তুমি জোড় সংখ্যক নেবো, কারণ তার ডাবল হচ্ছে। আর যদি মিশ্রণের ক্ষেত্রেও যদি দুইটা অ্যালকাইল হ্যালাইড যদি জোড় সংখ্যক কার্বনের হয়, তখন তুমি জোড় সংখ্যক পাবে। কিন্তু বিজোড় পাবে কখন? যখন তুমি মিশ্রণ নিলে তার মধ্যে একটা জোড় সংখ্যক একটা বিজোড় সংখ্যক, তখনই তুমি পাবা হলো কি? তখনই তুমি পাবা ওই বিজোড় সংখ্যক অ্যালকেন। জোড় সংখ্যক তো পাবাই, তখন বিজোড় সংখ্যক পাবা। কিন্তু দুইটাই যদি আর বিজোড় হয়, সেখানেও কিন্তু তুমি কি? সেখানেও তুমি কিন্তু বিজোড় পাবে না। সেখানেও তুমি যেহেতু বিজোড় দুইটা যুক্ত হচ্ছে, তা ডাবল হচ্ছে, মানে জোড়।
শুধুমাত্র বিজোড় নিলেও তখন তুমি কিন্তু জোর পাবে, বিজোড় পাবে না। তো বিজোড় পাওয়ার শর্ত হলো একটা জোর একটা বিজোড় হইলে সেই ক্ষেত্রে বিজোড় উৎপাদ তৈরি হবে। জোর তো হবেই, বিজোড়ও হবে সেখানে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে পরেরটা দেখি একটু। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। বলো, হ্যাঁ বলো, শুনছি আমি, বলো। স্যার এইখানে লাস্টে যেটা দেখলাম স্যার, দুইটা হ্যাভেন দিলে এখানে স্যার কোন উৎপাদটা বেশি পরিমাণে পাওয়া যাবে স্যার? কোন ক্ষেত্রে? হ্যাঁ, ও আচ্ছা, ওই যে স্যার তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে কোন উৎপাদটা বেশি হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, কোন উৎপাদটা বেশি হবে এটা তো নির্ভর করবে তাদের সক্রিয়তার উপর। তুমি একটু দেখো তো, ইথাইল আয়োডাইড আর ছিল মিথাইল আয়োডাইড। তো ইথাইল আয়োডাইড আর এটা ইথাইল গ্রুপটা একটু বড় হইলে তাদের ইলেকট্রন দান করার ক্যাপাসিটি বেশি। দান করার ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে আয়োডাইডটা সহজেই কিন্তু সে ওই মানে ইলেকট্রন নিয়ে যেতে পারবে, তাই না? গেলে ইথাইলটা প্লাস হবে, আর প্লাসটা সে স্টেবল হবে কারণ তার গ্রুপটা বড়। তাহলে এই যে লম্বা শিকলের অংশটা সেইটা হওয়ার সম্ভাবনা একটু বেশি। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা বলতে পারি যে ওই আগের যে উদাহরণটা দেখলাম সেখানে CH3 CH2 CH2 CH3 এইটা হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, নেক্সট, ডি কার্বক্সিলিক অ্যাসিড হতে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। 9 10-এ পড়ে আসছো, আমাকে একটু বলো কি পড়ছো তোমরা? ডি কার্বক্সিলেশন। স্যার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি স্যার সোডা লাইম সহজে উত্তপ্ত করি তাহলে স্যার অ্যালকেন পাওয়া যায়। আচ্ছা, এইটা না? আর স্যার কোলগেটটা হচ্ছে স্যার যদি স্যার কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বা পটাশিয়াম লবণকে যদি স্যার তড়িৎ বিশ্লেষণ করি তাহলে স্যার অ্যানোড তৈরি স্যার প্রচুর সংখ্যক স্যার অ্যালকেন পাওয়া যায় স্যার। এটা বোঝো, এই রিয়াকশনগুলো বোঝো তো ভালো করে? স্যার কিছুটা স্যার, একটা বুঝি না স্যার। হ্যাঁ, কোনটা বোঝো না? স্যার সিএসসি ডাবল ও স্যার যে ইলেকট্রন ছাড়ে স্যার এটা বুঝি নেই স্যার ভালো। আচ্ছা, আর সব বুঝে ফেলছো? তাহলে স্যার মোটামুটি তুমি একটু চুপ থাকো, আমি অন্যদেরকে বুঝাই, ঠিক আছে? দেখি ওরা যারা বোঝে নাই। দেখো এই বিক্রিয়াটা আগে বলি, এই যে এই বিক্রিয়াটা কী ঘটছে একটু। এখানে আমরা বিক্রিয়াটা যদি লিখতে পারি আর, এখানে সি ডাবল বন্ড ও, এইটা ও, এইটা এনএ, এটা সোডা লাইমে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় কেন? ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় কেন? এই যে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছে, এটা কেন ব্যবহার করা হয়েছে কে বলতে পারো? বলো, এটা ব্যবহার করা হয়েছে কেন? স্যার ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে এটা কম পানি, হ্যাঁ কি কম পানি আকর্ষিত হবে, তাই কম পানি আকর্ষিত হবে? জি স্যার। কম পানি আকর্ষিত হবে বলবে না, এবং স্যার কাজপত্র কম ক্ষতি করবে। এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের তীব্র ক্ষার, সে কাঁচের যে সিলিকন ডাই অক্সাইড আছে সে সিলিকার সাথে বিক্রিয়া করে কাঁচপাত্রকে ক্ষয় করে ফেলে। এই বিক্রিগুলো ম্যাক্সিমাম হয় কাঁচপাত্রে। তো কাঁচপাত্র যদি ক্ষয় হয়ে যায় বিক্রিয়াটা করাবো কীভাবে? সেই জন্য কি করা হয়, আমরা ক্যালসিয়াম অক্সাইড নিই। ক্যালসিয়াম অক্সাইডটা ওই কাঁচপাত্রের ক্ষয়টাকে রোধ করে, ঠিক আছে? দেখো তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন এ আসলো এই অংশের সাথে, এই যে এই বন্ডটা এখান দিয়ে ভাঙে মূলত, তাহলে এখানে তৈরি হয় RH। আর বাকি যে অংশটা আছে, বাকি যা আছে এখানে, এই যে এখানে যা আছে ক্যালসিয়াম অক্সাইড বাদে এরা সব যুক্ত হয়ে যায় একসাথে, তখন তুমি পাবে কি RH, আর পাবে N সোডিয়াম, দেখো দুইটা, এখানে একটা দুইটা, C একটা, অক্সিজেন হলো কয়টা?
দুইটা আর একটা তিনটা, সোডিয়াম কার্বনেট হয়ে যায়। এভাবে এখন এখানেও সেই একই রকম আমি যে অ্যালকেন তৈরি করব, যে অ্যালকেন, ধরো আমি তৈরি করছি মিথেন, মিথেন মিথেন তৈরি করছে, এই যে মিথেন CH3 হাইড্রোজেন মিথেন, তাহলে এর একটা হাইড্রোজেন কম বিশিষ্ট যে অংশটা মানে মিথাইল, এইটা আমি এখানে নেব, এইটা হলো কাজ। তাহলে মিথেন যদি আমি এখানে নিতাম, তাহলে এটার নাম কি হতো, কি নাম হতো? এই যে COON, এটার নাম কি হতো বলো? যদি আমি সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম মিথেন। সোডিয়াম ইথানয়েড। তাহলে আমরা দেখলাম আমরা যে অ্যালকেন তৈরি করতে চাবো তার চেয়ে এক কার্বন বেশি বিশিষ্ট যে কার্বক্সিলিক অ্যাসিড তার সোডিয়াম লবণ নিতে হবে। যদি আমরা প্রোপেন তৈরি করতে চাই তাহলে আমার নিতে হবে সোডিয়াম বিউটানয়েড। আমি যদি ইথেন তৈরি করতে চাই তখন আমার নিতে হবে সোডিয়াম প্রোপানয়েড। কথাটা বুঝতে পারছো সবাই? হ্যালো, জি স্যার বুঝছি। ক্লিয়ার বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো হয়েছে, কোনো সমস্যা থাকলো না। নাহলে আমি একটু উদাহরণ দিই, একটু করো নিজেরা। আমি এই পদ্ধতিতে আমি তৈরি করতে চাচ্ছি প্রোপেন, না আমি তৈরি করতে চাবো হইলো প্রোপেন। প্রোপেন তৈরি করো, এই যে CH3 CH2 CH3 নাও, তাড়াতাড়ি তৈরি করো, রিয়াকশনটা লেখো পুরোটা। প্রোপেন, স্যার লিখছি। নেক্সট বলো। স্যার CH3 হুম আর C হলো Na নাম কি? নাম বলো, নাম বলো, প্লাস নাম বলো, কি লিখছো? লবণটা কি লিখছো? লবণের নাম বলো। স্যার বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড। ওকে, সোডিয়াম বিউটানয়েড। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। জি স্যার। সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি পাইলে বলো দেখি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছো কোথায়? সোডা লাইম স্যার। সোডা লাইম, সোডা লাইম প্রোডাক্টে তো আর সোডা লাইম থাকতেছে না। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো, তখন অ্যারোর উপরে ক্যালসিয়াম অক্সাইড লিখতে হবে, বুঝছো? অভিজিৎ বুঝতে স্যার পারছো? এর উপরে লিখছি। আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা স্যার তাহলে অ্যারো না দিলে কি স্যার সমস্যা হবে স্যার? হ্যাঁ কি যদি অ্যারো না দেয় তাহলে কি স্যার সমস্যা হবে? কি সমস্যা হবে? এটা তো তোমার ব্যাপার, তুমি দেবা কি দেবা না। অ্যারোর যদি না দাও তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ আসলে? একটা পাত্রের মধ্যে একটা কিছু নিছো, এইটা? জি স্যার। ও, তো তুমি কি এটা রিয়াকশন লিখতে বসছো না একটা পাত্রের মধ্যে একটা কিছু নিয়ে বসছো সেইটা বোঝাতে চাচ্ছ, কোনটা? স্যার রিঅ্যাকশন। তাহলে অ্যারো দিবে না কেন? তুমি একটা বিক্রিয়ার অ্যারো দিতে চাচ্ছ না, কি দিতে চাচ্ছ তাহলে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি অ্যারো না দিয়ে কি দিতে চাচ্ছ? স্যার ডট স্যার। ডট? অ্যারো না দিয়ে তুমি ডট দেবা? আমি তোমার কথা বুঝি না কিছু। একটা বিক্রিয়া তো অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, আর সেটাকে ওই অ্যারোর কথা বুঝছি স্যার। আমি বলতেছিলাম স্যার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড লিখছি না স্যার, এইটা কি স্যার ব্র্যাকেটে লিখতে হবে কিনা স্যার লাস্ট বিষয়, এইটাই জিজ্ঞেস করছেন। ক্যালসিয়াম অক্সাইড, এটা তো তোমার
সোডা লাইম নিতে হবে, নাহলে তো বিক্রিয়াটার ওই যে কাজপত্র ক্ষয় হয়ে যাবে। সোডা লাইম না লাগলে তো কাজপত্র ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, দেখো নেক্সট দেখো কোবের বিক্রিয়া, এটা কি, এটা বোঝানোর জন্য আমি এখান থেকে বিক্রিয়াটা আগে দেখে নাও একটু। আমরা নিলাম একটা সোডিয়াম কার্বক্সিলেট লবণ, এটা দ্রবণে, এটা মূলত পানির মধ্যে আয়নিত হয়ে এটা তৈরি করলো, একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন, আর পানিটাও আয়নিত হয়ে তৈরি করলো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। এর মধ্যে আমরা বিদ্যুৎ বিশ্লেষণ ঘটাবো। বিদ্যুৎ বিশ্লেষণ করলে কি হবে, এই বিক্রিয়াগুলো হয়, সেই বিক্রিয়াগুলো আমি একটু লিখে দিই তোমাদের, মূলত কি ঘটতেছে এখানে। পুরো পেজটা নিয়ে একটু লিখি। এখানে ছিল সোডিয়াম লবণ, তাই না? ধরো CH3COONA আর হলো পানি, এই ছিল আমাদের পানি, মানে এটা জলীয় দ্রবণ নিলাম, নিয়ে আমরা কি কি পাচ্ছি এখানে, পাচ্ছি হলো আমি এখানে দেখিয়েছি দুইটা স্টেপে বিক্রিয়া। যদি আমরা একটা স্টেপে লিখতে চাই তো এটা মাইনাস হইলো, মানে লবণ যেগুলো সেগুলো দ্রবণে আয়নিত থাকে, এটা হলো হাইড্রোজেন হলো হাইড্রোক্সিল আয়ন হলো। তো এখান থেকে আমরা দেখলাম যে এখানে দুইটা হলো পজিটিভ আয়ন এই, আর দুইটা হলো নেগেটিভ আয়ন এই। এখন এই আয়নগুলোকে যদি আমি একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে নেই, ধর এটা তড়িৎ বিশ্লেষ্য পাত্র, এখানে কি কি আছে, এটা পজিটিভ মানে ক্যাথোড, এটা নেগেটিভ, এটাকে আমরা যুক্ত করছি ব্যাটারি দিয়ে, এটা পজিটিভ হওয়ার কারণ ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করছি, এটা নেগেটিভ প্রান্তের সাথে, এই জন্য এটা পজিটিভ এটা নেগেটিভ। এটাকে বলছি আমরা ক্যাথোড আর এটাকে বলছি আমরা অ্যানোড। এর মধ্যে কি কি আয়ন আছে, দুইটা আছে পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন দুইটা আগে লিখি, একটা হলো সোডিয়াম আরটা হলো হাইড্রোজেন, এই দুইটা। আর দুইটা আছে নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন দুইটা কি কি, এখানে একটা হলো CH3COO- আর একটা হলো OS-, এই দুটো নেগেটিভ। এখন যখন এই সার্কিট কমপ্লিট হবে তখন এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন যেটা ঋণাত্মক মানে ক্যাথোড, সেখানে যাবে ধনাত্মকটা। সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে কার যাওয়ার টেন্ডেন্সি বেশি জানো? হাইড্রোজেনের যাওয়ার টেন্ডেন্সি বেশি। তো সে ক্যাথোডে গিয়ে কী করবে, ক্যাথোড হাইড্রোজেন আয়ন গেল, গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করলো, হাইড্রোজেনে পরিণত হলো। যদি এখানে দুইটা লেখো, এখানে H2 গ্যাস আকারে উড়ে গেল এটা। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে যাবে কেন, ইলেকট্রন ছাড়ার জন্য। কার ছাড়ার টেন্ডেন্সি বেশি, OH-এর চেয়ে এইটার ছাড়ার টেন্ডেন্সি বেশি। তাহলে ওখানে ও গিয়ে কী করলো, এখানে দেখো আমি একটু ভাঙাই যদি লিখি, এটা মূলত আছে এইভাবে, আর আছে এটা এইভাবে, এটা মূলত মাইনাস মানে হলো এইভাবে আছে, এই যে মাইনাস, ঠিক আছে। এখন এ যখন ওখানে গেল কি করলো দেখো, করলো হলো এই যে অতিরিক্ত ইলেকট্রন সেটাকে সে ছেড়ে দিল, তখন কি হবে, CH3 আর এখানে C+2, এখানে O, যেটা বেশি ইলেকট্রন সেটা ছেড়ে দিল, এখানে একটা ইলেকট্রন রয়ে গেল। কিন্তু আমি ইলেকট্রনটাকে একটু অন্যভাবে দেখাই, কারণ ও কিন্তু একটা ইলেকট্রন বেশি ছিল, ওর ছিল না সেটা ধার করা, সেইটাকেও দিয়ে দিয়েছে, কাকে দিল, অ্যানোডকে। তাহলে আর একটা ইলেকট্রন এখানে রয়ে গেল। এই যে বিজোড় ইলেকট্রন যুক্ত যে একটা মূলক তৈরি হলো, এটাকে আমরা ফ্রি রেডিকেল বলছি বা মুক্তমূলক বলছি, এটা খুবই সক্রিয়, এটা এভাবে থাকবে না। পরক্ষণে সে কী করবে, পরক্ষণে সে এই এই ফ্রি রেডিকেল
একটা রিঅ্যারেঞ্জ হবে। কীরকম হবে? CH3 C, এটা ডাবল বন্ড ও, এখানে ও, এই দুটো ইলেকট্রন, এই দুইটা, আর এইটা ছিল একটা ফ্রি রেডিক্যাল। এ কী কাজ করবে? এরকম আরও একটা এখানে আসবে, আরও একটা, ধরো এই আর একটা CH3, মানে এখানে তো অসংখ্য আছে এই, আর এখানেও তারও একই অবস্থা, এখানেও একটা আছে। এখন এ যে কাজটা করবে সেটা হলো এইখান দিয়ে সুষমভাবে বন্ধনটা ভাঙবে। সুষমভাবে বন্ধনটা ভাঙলে এখানে কিন্তু একটা ইলেকট্রন তৈরি হবে। এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখানে আসবে, আর এখানে যে ইলেকট্রনটা আছে এটাও এখানে আসবে, ফলে এখানে একটা ডাবল বন্ড হতে পারে। একই রকম এখানে ঘটনা ঘটতে পারে, এইখানে যে ইলেকট্রনটা সেটা এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে আসবে, ফলে এখানে ডাবল বন্ড তৈরি হতে পারে। আর এই যে একটা ইলেকট্রন এখানে রয়ে গেল, এরও একটা রয়ে গেল, এই দুইটার দুটো মুক্তমূলক তৈরি হলো। এই মুক্তমূলক দুটো মানে এই একটা আর এ পাশে আছে এই একটা, এরা পরস্পর যুক্ত হতে পারে। তাহলে আমরা ফাইনালি কি পাইলাম হলো, দেখো এই CH3 এর সাথে এই আর একটা CH3 যুক্ত হয়ে গেল। আর এটা কি হলো? এটা ছিল C ডাবল বন্ড, এখানে C ডাবল বন্ড। এই C ডাবল বন্ড মানে কি? এই মানে কি? কার্বন ডাইঅক্সাইড, এর দুই অণু তৈরি হলো। এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড হলো, এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড হলো। তো ফাইনালি আমরা কি পাইলাম? ইথেন এবং কার্বন ডাইঅক্সাইড। সবাই কি বুঝতে পারছো কিনা? স্যার টেন্ডেন্সিটা বুঝাবেন? হ্যাঁ স্যার যে H+ গেল কিন্তু সোডিয়াম প্লাস যায়নি। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক সারি পড়ছো? স্যার এটা সিরিজ, কি সক্রিয়তা সিরিজ জানি না, বুঝি নাই। সক্রিয়তা সিরিজ জানো? হ্যাঁ স্যার 19 তো ছিল। আচ্ছা, এখন সোডিয়ামের অবস্থান কোথায়, হাইড্রোজেনের অবস্থান কোথায়? ও স্যার বুঝছি। কি বলছো একটু বুঝাই বলতে পারো? আর ওর তো সক্রিয়তা বেশি, এই কারণে ওর টেন্ডেন্সি বেশি থাকে। এখানে সোডিয়াম, তাই না? তারপর তো নিচে আরও অনেক কিছু আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপর এখানে জিঙ্ক আছে, তারপর ধরো আয়রন আছে, লেড আছে, তারপর হলো হাইড্রোজেন, আর তারপর হলো কপার, এরকম তো। তাহলে এই উপরে অবস্থান মানে কি? এর ইলেকট্রন সারার টেন্ডেন্সি বেশি, এই ইলেকট্রন সারে। তাহলে যত নিচের দিকে আসবো তত কি হবে? সারার টেন্ডেন্সি কম, তাহলে গ্রহণ করার টেন্ডেন্সি বেশি। তাহলে এই যে হাইড্রোজেন, ধরো এই যদি H+ থাকে, H+ আর ইলেকট্রন, তাহলে এই দুইটার মধ্যে কার গ্রহণ করার টেন্ডেন্সি বেশি? হাইড্রোজেনের। সেই জন্য সেই তো গ্রহণ করবে। সোডিয়ামের চেয়ে হাইড্রোজেনের গ্রহণ করার টেন্ডেন্সি অনেক অনেক বেশি, আবার সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এরকম CH3 C+O- তার কিন্তু ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বেশি, তার গ্রুপটা বড়, CH3 আছে, তারা ইলেকট্রন দাতা, সেজন্য তারা ইলেকট্রন দিবে অন্যকে। আর OH এর ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি ওই CH3 C+O- এর চেয়ে অনেক কম। কি ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। এই যে আমরা তো এটা এভাবে লিখছি, এটা মাইনাস, এ তো ইলেকট্রন দেয়, এই প্রভাবটা দিকে পড়ে, ফলে এই ইলেকট্রন, এখানে তো একটা ইলেকট্রন বেশি, সেই ইলেকট্রন সে সহজে দিতে পারবে। যেটা ওইসের পক্ষে, ওইসের তো এরকম থাকে ওরও মাইনাস, কিন্তু এর তো এরকম দাতা গ্রুপ নাই, সেই জন্য এর দেয়ার টেন্ডেন্সি মানে এর দেয়ার টেন্ডেন্সি এর চেয়ে কম। ওকে, এগুলো একটু বুঝতে হবে, বেসিক জিনিস এগুলো। উডস বিক্রিয়া গেল, আমরা দেখলাম কোপ বিক্রিয়া গেল, তারপর হইল ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ হলো
লাল ফসফরাস এবং হাইড্রোজেন আয়নের ক্লিমেনসন বিজারণটা কি দেখো একটু। এই যে এটা হলো জিঙ্ক অ্যামালগাম বলা হয় এটাকে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা বিক্রিয়া করে এভাবে, তুমি যদি জিঙ্ক অ্যামালগাম নাও, আর এটা হলো গাঢ় HCl, এরা বিক্রিয়া করে তৈরি করে জিঙ্ক ক্লোরাইড, মার্কিউরি আর হলো জার্মান হাইড্রোজেন। এরা খুবই শক্তিশালী বিজারক। এখন এই বিজারকের কাজ কি দেখো, এই CH2 বলে কথা না, সবসময় খেয়াল রাখবে এই যে কার্বনিল গ্রুপ, এর সাথে যা থাকুক না কেন এটা আমাদের দেখার ব্যাপার না, এর সাথে এই জার্মান হাইড্রোজেন যখন আসবে, এই জিঙ্ক অ্যামালগাম থেকে জার্মান হাইড্রোজেন তৈরি হয়েছে, সেটা যখন আসবে তখন এই বন্ডটাকে ভেঙে ফেলবে। সে ভেঙে কি করবে, এদিকে একটা এদিকে একটা বন্ড ভেঙে দুটো অংশ মুক্ত হলো, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, অর্থাৎ কার্বনিল গ্রুপটা তৈরি গেল মিথিলিন গ্রুপে। এইটা হলো ওর কাজ। যেমন এটা দেখো, এই যে CHO, এটা ছিল কি এই ডাবল বন্ড আর এদিকে হাইড্রোজেন, তাহলে এই অংশটা হয়ে গেল, বা তুমি এটাও ধরতে পারো, এটা হয়ে গেল কি CH2, দেখছো CH2, আর এদিকে তো হাইড্রোজেন ছিল, তো মূলত CH3 হয়ে গেল। এটা হবে CH3 আর এই CH3, তো C2H6 হয়ে গেল। বুঝছো কথাটা? এরকম তুমি যদি দেখো, ধরো এইটা নিলাম, এটা কিটোন, এদিকে ধরো CH3 আছে, এখানে আমি জার্মান হাইড্রোজেন নিলাম, তৈরি হলো কি হবে জিঙ্ক অ্যামালগাম, আর হলো HCl, এই দুটো দিকে তৈরি হলো, তখন প্রোডাক্ট হবে কি বলো, প্রোডাক্ট কি হবে? স্যার অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন আছে। অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন হবে। সবাই কি বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, জি স্যার বুঝছি। তখন বুঝছি স্যার। এইটা হয়ে যাবে CH2, শুধু এইটা মনে রাখতে হবে। আর এরপর যেভাবে থাকুক না কেন, আচ্ছা বলো তো তাহলে এটা কি হবে দেখি, আর C+2 এদিকে OH, এখানে আসলো জার্মান হাইড্রোজেন, এই একই কন্ডিশন কি হবে বলো তো এখানে, আর CH2OH। CH2OH মানে কি হলো, অ্যালকোহল হয়ে গেল না? যদি এটা আরো শক্তিশালী হয় তখন অ্যালকেনও হয়ে যেতে জি পারে। স্যার। ওকে, ঠিক আছে তাহলে। তো আমরা সেই ক্লিমেনসন বিজারণ দেখলাম, খুবই ইম্পর্টেন্ট। আর পরেরটা একটু মনে রাখতে হবে যে এখানে এই OH, এটা CHO হতে পারে বা কিটোন হতে পারে, তারা সবসময় অ্যালকেনে পরিণত করবে, অ্যালকেন। বুঝছো, এই কন্ডিশনে এটা একটু মনে রাখতে হবে। স্যার লাল পি কি স্যার? হ্যাঁ, লাল পি, স্যার লাল পি, লাল লাল ফসফর। লাল পি মানে কি? এটা ফোটন না? ফসফরাস স্যার। ও ফসফরাস নাকি? তাহলে কি বোঝাচ্ছে এটা? ফসফরাস ফসফরাসের কয়টা রূপ বের জানো তুমি? স্যার 6টার মতো। তুমি একটু পাঠাই, আমি তো জানি না, তুমি একটু পাঠাই তো আমাকে, যে তুমি 6টা বললা, আমার তাহলে আমি একটু বইতে দিয়ে দেবো এটা 6টা। তোমার কাছে আছে 6টার কালেকশন? না স্যার 3টা আছে স্যার। আচ্ছা, তার মধ্যে এটা লোহিত ফসফরাসের নাম শুনছো? লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস। আচ্ছা জি স্যার, কালো ফসফরাস। একটা ইম্পর্টেন্ট জিনিস, কয়লা থেকে মিথেন গ্যাস, কয়লা থেকে ওয়াটার গ্যাস, আমরা দুইটা পদ্ধতি করি। এটা কয়লা থেকে ওয়াটার গ্যাস, এই যে কার্বন মানে কয়লা, এটাকে যদি আমরা স্টিমের উপরে চালনা করি, কন্ডিশন হলো এত তাপমাত্রায়, তখন তৈরি হবে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ, এটার নাম হলো ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসকে যদি আমরা এর সাথে আরও হাইড্রোজেন মিশ্রিত করি এবং নিকেল প্রভাবে উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন হবে মিথেন গ্যাস। এইভাবে আমরা মিথেন গ্যাস পেতে পারি। এই মিথেন গ্যাস যেটা পাইলাম আর পানি পাইলাম গ্যাস, এটাকে শীতলীকরণ করলে এই গ্যাসটা তরলে পরিণত হয়ে গেল, এটা এখান থেকে পৃথক করে নিতে পারি। এভাবে আমরা মিথেন গ্যাস তৈরি করতে পারি।
কার্বন ডাই অক্সাইড থেকেও করা যায়। কার্বন ডাই অক্সাইড এটাকে হাইড্রোজেনের সাথে যুক্ত করলাম, নিকেল প্রভাবক 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেন হয়ে গেল। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো প্রস্তুতিগুলো তাহলে শেষ অ্যালকানের, ঠিক আছে? ওকে, কি বলো? জি স্যার। তো আজকে তাহলে তুমি স্যার আগে স্যার আগের স্লাইডটা একটু বের করলে ভালো হতো। এটা জি স্যার এটা।